আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সিম্পল কিছু বিষয়ের উপর নজর দিলে অল্প সময়ে আমরা আমাদের পোর্টফোলিওটাকে মাল্টিপ্লাই করতে পারি। হ্যাঁ, ভিডিওর শুরুতে যখন আমি এই কথাটা বললাম তখন আপনাদের কাছে জিনিসটা একটু অবাক লাগতে পারে যে পোর্টফোলিও মাল্টিপ্লাই করা এত সহজ নয়, পারলে করে দেখান, এই বাজারে করা যায় না, অনেক কিছুই বলবেন। ঠিক আছে, আই অ্যাগ্রি, আই অ্যাপ্রিসিয়েট ইউর কমেন্ট, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে দেখেন, দেখার পরে এই ভিডিওর মেসেজগুলো বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি আপনার মনে হয় যে আমাদের বাজারে পোর্টফোলিও মাল্টিপ্লাই করা পসিবল না, তাহলে আপনি এই বাজার থেকে এক্সিট করতে পারেন। তবে আমি আমার ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব কোন বিষয়গুলোতে, শুধুমাত্র স্পেসিফিকভাবে কোন বিষয়গুলোতে ফোকাস করলে এবং কোন নিয়মগুলো মেনে চললে আমরা আসলে আমাদের পোর্টফোলিওগুলোতে এই বাজারেও মাল্টিপ্লাই করতে পারবো। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মৃত শেয়ার আর জীবিত শেয়ার চিনতে শিখতে হবে। এখন এই মৃত শেয়ার আর জীবিত শেয়ার চেনার মূল বিষয়টা হচ্ছে আমাদের মার্কেটে অনেকেই প্রায়শই আমরা কমেন্ট করে থাকি মার্কেট বাড়লো কিন্তু আমার শেয়ারটার তো বাড়লো না, বাট কোনো একটা পার্টিকুলার সেক্টর বাড়তেছে বাট অন্যগুলো তো বাড়তেছে না। এইখানে আবার তর্ক বিতর্ক চলে আসে যে ফান্ডামেন্টাল শেয়ার বাড়তেছে নাকি জাঙ্ক শেয়ার বাড়তেছে, লো পেইড বাড়তেছে নাকি হাই পেইড বাড়তেছে। সো আমি এগুলোর কোনো বিতর্কে যাব না এবং আমি আপনাকে এরকম কোনো কিছুও বলছি না যে ফান্ডামেন্টাল কিনতে হবে কিংবা জাঙ্ক শেয়ার এড়িয়ে চলতে হবে অথবা জাঙ্ক শেয়ার কিনেন ওগুলো ভালো প্রফিট দেয়। আমি আপনাকে একটা সিম্পল লজিকের মধ্যে নিয়ে যাব। ওই লজিকের আন্ডারে যদি ফান্ডামেন্টাল শেয়ার চলে আসে তাহলে ফান্ডামেন্টাল শেয়ার কিনবো। ওই লজিকের আন্ডারে যদি ফান্ডামেন্টাল না হয়ে জাঙ্ক শেয়ারও চলে আসে আমি জাঙ্ক শেয়ারও ট্রেড করব। ওই লজিকের আন্ডারে যদি হাই পেইড কিংবা লো পেইড যেই কোনো ধরনের শেয়ার চলে আসে সেইটা আমার জন্য ট্রেডেবল এবং সুইটেবল শেয়ার। জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে কোন শেয়ারে এই মুহূর্তে ভলিউম আছে, কোন শেয়ারে এই মুহূর্তে ভলিউম নাই। যেই শেয়ারগুলোতে এই মুহূর্তে ভলিউম নাই সেই শেয়ারগুলো হচ্ছে মৃত শেয়ার। এখন এরকম একটা মৃত শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকা আর আপনার পোর্টফোলিও না থেকে আপনি মার্কেট থেকে বেরিয়ে যাওয়া একই কথা, কারণ এই মৃত শেয়ারটাতে কবে ভলিউম জেনারেট হবে এবং কবে এই শেয়ারের মাধ্যমে আপনি গেইন করতে পারবেন সেটা আপনিও জানেন না, সেটা আমিও জানি না। এই ধরনের অনিশ্চিত কোনো প্ল্যানের উপর বেস করে ইনভেস্টমেন্ট করার নাম কিন্তু ট্রেডিং না। ট্রেডিংয়ের মানে হচ্ছে লজিক্যাল ওয়েতে কোনো একটা কারণের সহিত, কোনো একটা সুনির্দিষ্ট কারণের জন্য আপনি ট্রেড করতেছেন। সো যেইখানে ভলিউম নাই সেইখানে ট্রেড করার কোনো কারণই নাই, সেই শেয়ার আমাদের জন্য মৃত শেয়ার। এইটাকে কিভাবে রিয়েল টাইম বের করতে হয়, কিভাবে রিয়েল টাইম আপনি বুঝতে পারবেন কোনটা জীবিত শেয়ার আর কোনটা মৃত শেয়ার, আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আসেন, আমরা আমাদের মার্কেট থেকে যদি পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সিম্পলি মার্কেটে যে শেয়ারগুলো সবচাইতে বেশি পরিমাণ বাড়তেছে সেই শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে থাকতে হবে। সিম্পল লজিক, এর বাইরে তো আর কোনো কিছু না। মার্কেটে যেগুলো বাড়তেছে ওগুলোর ব্যতীত অন্য কোনো শেয়ার পোর্টফোলিওতে রাখলে তো আর পোর্টফোলিও বাড়ানো যাবে না। খুবই সিম্পল লজিক, তাই না? তাহলে আমরা টপে যাই, টপে গিয়ে গেইনার লিস্টে মান্থলিতে চলে যাই যে গত এক মাসে কোন শেয়ারগুলো সর্বোচ্চ পরিমাণ বেড়েছে এবং সেই শেয়ারগুলোর মধ্যে একটা কমন সিমটম আমরা খুঁজে বের করব এবং সেই সিমটমটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে এই সময়গুলোতে মাল্টিপ্লাই করতে পারি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে ওই শেয়ারটা কোন শেয়ার, ওই শেয়ারের ফান্ডামেন্টাল ডেটা কি, ওই শেয়ার কি জাঙ্ক নাকি টেকনিক্যালি কোনো অন্য কোনো কিছুই আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা যে জিনিসটা দেখব খেয়াল করেন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি রহিমা ফুড। রহিমা ফুডের স্টকটা সবচাইতে বেশি গেইন দিয়েছে গত এক মাসে। আমরা রহিমা ফুডের চার্টটাতে চলে যাচ্ছি। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে লাইভ দেখেছিলেন যে রহিমা ফুডকে কেন এখানে আমরা এন্ট্রি নিয়েছি এবং রহিমা ফুডের ফার্স্ট টার্গেট আমাদের ছিল 130, পরবর্তী টার্গেট নিয়ে এখনই কথা বলছি না, বাট আপাতত আপনি এই শেয়ারগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং কি দেখে এই শেয়ারগুলোতে আমরা ট্রেড প্ল্যান করব সেইটা আপনি বোঝার চেষ্টা করেন। এখানে রহিমা ফুডটা ফ্যাক্টর না, এখানে রহিমা ফুডের জায়গায় এবিসিডি হইতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে দেখতে হবে একটা জিনিস, আপনি মাউস দিয়ে এইভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন বিগত 1 থেকে 2 বছরের, আবারও বলছি বিগত 1 থেকে 2 বছরের মধ্যে এমন পরিমাণ ভলিউম জেনারেট হইতে হবে যেই ভলিউম প্রিভিয়াস 1 থেকে 2 বছরের ভলিউমকে ঢেকে দেয়। আবারও বলছি, বর্তমান সময়ে এই পরিমাণ ভলিউম জেনারেট হইতে হবে যেই ভলিউম বিগত 1 থেকে 2 বছরের অ্যাভারেজ ভলিউমের যে হাইয়েস্ট লেভেল সেইটাকে ঢেকে দেয়।
আমি যদি রহিমা ফুডের চার্টের মধ্যে প্রিভিয়াস গত 2 বছরের 24 সাল থেকে 25 সালের এই মধ্যবর্তী সময় 1.5 বছরের ডাটাকে দেখি এবং এই 1.5 বছরের গড় যদি আমি এটাকে মার্ক করি, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম গড় ভলিউম ছিল গত 2 বছরে। এখন আপনি দেখতে পাবেন এই লেভেলটাতে এসে এই গড় ভলিউমটাকে আমরা ব্রেকআউট করে ফেলেছি ভলিউম বারের মাধ্যমে। এই ভলিউমটা আপনি খেয়াল করেন, এই যে ভলিউমটা আমি মার্ক করতেছি, এই ভলিউমের সমান ভলিউম রহিমা ফুডে বিগত 2 বছরে হয় নাই, সর্বশেষ এই লেভেলে হয়েছিল। হ্যাঁ, এর সাথে আপনি একটা বেসিক জিনিস দেখতে হবে, সেই জিনিসটা হচ্ছে এই স্টকটা লম্বা সময় ধরে অ্যাকুমুলেশন হওয়ার সুযোগ পেয়েছে কিনা। অ্যাকুমুলেশন এরকম সোজা সার্কেল, মানে সোজা একটা জোনের মধ্যে হইতে পারে, অ্যাকুমুলেশন এরকম ডাউন স্ল্যাবের মধ্যে আস্তে 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 ধীরে ধীরে হইতে পারে। এই পুরা জায়গাটাকে বলা হয় অ্যাকুমুলেশন জোন। যখন এই অ্যাকুমুলেশন জোন থেকে ব্রেকআউট করবে, ওই ব্রেকআউটের সময় আমরা ভলিউম খেয়াল করব। এই যে ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি, এবার আমাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি কিন্তু জানেন না যে পরবর্তী ভলিউমগুলো কি হবে। আমরা এই ভলিউমটা নিয়ে কাজ করব। তার মানে এই ভলিউম যখন জেনারেট হয়েছে, ওই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করব। আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম, যেই ক্যান্ডেলে ভলিউমটা জেনারেট হয়েছে, এরপরে এই জোনটাকে সামনের দিকে এগিয়ে রেখে দিলাম। এইবার এন্ট্রির নিয়ম হচ্ছে 2টা জিনিস আমরা খেয়াল রাখব। একটা হচ্ছে যদি আমরা দেখি যে এই হিউজ ভলিউম তৈরি হওয়ার পর মার্কেটে সে আবার সেটেল হওয়ার সময় দিচ্ছে, নিচের দিকে আস্তে আস্তে চলে আসতেছে এবং সেই আস্তে আস্তে নিচের দিকে নামার সময় ভলিউম ওই দিনের ভলিউমের চাইতে কম হইতে হবে। আবারও বলছি, নিচের দিকে নামার সময় ভলিউম ওই দিনের ভলিউমের চাইতে কম হইতে হবে। এই ক্ষেত্রে এই ক্যান্ডেলের লোয়ার সেগমেন্টের কাছাকাছি যখন প্রাইস চলে আসবে, আমরা সরাসরি এন্ট্রি নিয়ে নিব। যখন এই হাই ভলিউম হওয়া ক্যান্ডেলের লোয়ার সেগমেন্টে প্রাইস আস্তে আস্তে নিচে চলে আসবে, তখন এই জোনটাতে আমরা এন্ট্রি নিয়ে নিব এবং এই ক্যান্ডেলটার নিচে থাকবে আমাদের স্টপ লস। স্টপ লস কখনো ভোলা যাবে না, মাস্ট বি আমাদের স্টপ লস থাকতে হবে। স্টপ লস থাকার পর আমরা এন্ট্রি নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত এই স্টকের মধ্যে ভলিউম অব্যাহত থাকবে, আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত এই স্টকের মধ্যে গ্র্যাজুয়াল ভলিউম অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই স্টকটা হোল্ড করবেন। সেটা হইতে পারে 3 মাস, হইতে পারে 6 মাস। সাধারণত এই টাইমটা কখনোই 1 বছরের বেশি হয় না। বুঝাইতে পারছি? এইখানে আপনি দেখতে পাচ্ছেন 2 মাস যাবৎ ভলিউম অব্যাহত আছে। এখানে ফল করতে পারে, এখানে সুইং তৈরি হবে, তাতে কোনো সমস্যা নাই। দেখেন, আপনি তো এইখানে এন্ট্রি করছেন, এখানে আপ সুইং তৈরি হয়েছে, আপ সুইং তৈরি হয়েছে, আপ সুইং তৈরি হয়েছে, এখন আপ, আবার সুইং তৈরি হচ্ছে, এরপরে আবার আপ। এইভাবে যেতে যেতে আপনি যদি সাপ্লাই জোনগুলো বুঝেন যে কোথায় কোথায় সাপ্লাই জোন আছে, সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। অথবা আপনি যদি কিছুই না বুঝেন, আপনার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ভলিউম নিউট্রাল না হয়ে যায়, অর্থাৎ ভলিউম আসলে এইভাবে চলবে, এইভাবে। সো এইভাবে চলার ক্ষেত্রে যখন এই লেভেলে চলে আসবে, কমা শুরু করবে, তখন আপনি এক্সিট নেবেন। এই লেভেলে যাইতে যাইতে মার্কেট যত দূর আপনাকে নিয়ে যায়, আপনি তত দূর পর্যন্ত এই স্টকটা ক্যারি ফরওয়ার্ড করবেন বা হোল্ড করবেন। আমি শুধুমাত্র রহিমা ফুড দিয়ে বলছি না, আপনি উত্তরা ফাইন্যান্সটা আপনার স্কিপ করছি, কারণ এটা আসলে এই লেভেলে ভলিউম ছাড়াই টানা হল্ট হয়ে উপরের দিকে উঠে গিয়েছিল। এই ধরনের স্টক আপনার হাতে থাকলে আপনি ধরতে পারবেন, নিউজ থাকলে আপনি ধরতে পারবেন, আদারওয়াইজ এই স্টকগুলোকে লজিক্যালি আপনি সাধারণত ধরতে পারবেন না। সো আমি এটা আপনাকে রিকমেন্ড করছিও না, এটার টেকনিক আমি আপনাকে এখানে আলোচনায় আনছি না। এরপরে আসেন অ্যাপেক্স স্পিনিং, সেম ভলিউমের খেলা। আসেন এবার তাহলে অ্যাপেক্স স্পিনিংয়ে আমরা যাই। অ্যাপেক্স স্পিনিংয়ে আপনি দেখবেন এই যে ভলিউমটা দেখতেছেন, মনে রাখবেন একক দিনের সিঙ্গেল স্ক্যাটার্ড ভলিউমের কথা আমরা বলছি না, ভলিউম বাড়া শুরু হওয়ার পরে অব্যাহত ভলিউমের কথা। এবং সেই ভলিউমটা আসার আগে আপনি শুধু খেয়াল রাখবেন যে একটা নির্দিষ্ট জোনে এই স্টকটা অ্যাকুমুলেট হওয়ার সুযোগ পেয়েছে কিনা। সুযোগ কিন্তু আরও বেশি পেয়েছে, অ্যাকুমুলেট কিন্তু আরও বেশি সুযোগ পেয়েছে। পুরা জোনটাকে চিন্তা করলে এই পুরা জোনটা হচ্ছে অ্যাপেক্স স্পিনিংয়ের অ্যাকুমুলেশন জোন। নিচের দিকে নামছে, আস্তে 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 করে স্টক কালেকশন হয়েছে। এবার যখন এই স্টকটা ব্রেকআউট করবে, ব্রেকআউটের সময় আপনি এইদিকে খেয়াল করেন, এই ভলিউমটাই অলরেডি গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ ভলিউম। আমরা যদি আরও অপেক্ষা করি তাহলে এই ভলিউমটা ইজ মোর দ্যান এনাফ। এই 2টা ভলিউম পাওয়ার পরে, এই প্রথমটা পাওয়ার পর আমি ধরলাম আপনি কনফার্ম না, আই অ্যাগ্রি।
এই দ্বিতীয় ভলিউম বারটা পাওয়ার পরে আপনি কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ এইবার সেই ভলিউমটা এই স্টকটার মধ্যে এসেছে। আসার পর আপনি প্রথম যে ভলিউমটা পেয়েছিলেন সর্বোচ্চ পরিমাণ, সেই ভলিউম বারের ওপরে তৈরি হওয়া ক্যান্ডেলকে মার্ক করেন। খেয়াল করেন, এই যে প্রথম ভলিউম বারের মধ্যে তৈরি হওয়া যে ক্যান্ডেল, সেটাকে আমি মার্ক করলাম। এর আগের বার আমরা কি শিখছি, যদি মার্কেট সেটেল ডাউন করে, অর্থাৎ পরবর্তীতে যদি ভলিউম ফল করে এবং আস্তে আস্তে নিচের দিকে চলে আসে, তাহলে এই ক্যান্ডেলের নিচের লোয়ার অংশটাতে আমরা এন্ট্রি করব এবং আমাদের স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে। এটা আমরা শিখছিলাম, রাইট? যদি আমরা সেই সুযোগ না পাই, মার্কেট আমাদের সবসময় একরকম সুযোগ দিবে না, তাহলে আমরা দেখব এই ক্যান্ডেলের ব্রেকআউট। এই ক্যান্ডেলের ব্রেকআউট যখন হবে এবং সেই ক্যান্ডেলেও যদি পরিমিত পরিমাণে ভলিউম থাকে, তাহলে সেই ব্রেকআউট ক্যান্ডেলে আমরা নতুন করে এন্ট্রি নিব। দিস ইজ দ্য এন্ট্রি ক্যান্ডেল ফর দিস স্টক। এরপর এই স্টকে যতদিন পর্যন্ত এই লেভেলের উপরে ভলিউম অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত এই স্টকে এই লেভেলের উপরে পর্যন্ত ভলিউম অব্যাহত থাকবে, আমরা এই স্টকটা হোল্ড করতে থাকবো। যদি আপনি মেজর সাপ্লাই জোনগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, যেমন এখানে একটা সাপ্লাই জোন আছে, হয়তো আপনি সাপ্লাই জোনে কোয়ান্টিটি কমাবেন, পরবর্তীতে নিচের দিকে আসলে আপনি কোয়ান্টিটি বাড়াবেন, পরবর্তী সাপ্লাই জোনে যায় কিনা সেই জিনিসটা আপনি ফলো করবেন। বাট আমি আপনাকে ওই বিষয়গুলোতে এখনই নিয়ে যাচ্ছি না, ওগুলো একটা ডিফারেন্ট ভিডিওতে ডিসকাস করা যেতে পারে। আমি আপনাকে আজকে বোঝানোর চেষ্টা করছি, আমরা শুধুমাত্র ভলিউমের বেসিসে হাই ভলিউম তৈরি হচ্ছে, মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই স্টকটা নিয়ে এখন ইনস্টিটিউশনাল মুভমেন্ট হচ্ছে, স্মার্ট মানির মুভমেন্ট হচ্ছে, গ্যাম্বলিং হচ্ছে, যেটাই আপনি বলেন না কেন, আলটিমেটলি আমরা তো এইটাই চাই। এই জিনিস ক্রিয়েট হইতে সময় লাগবে। আপনার ওয়াচ লিস্টে 20টা স্টক থাকতে পারে, ওই 20টা স্টকে আপনি চাইলেই যে পরের দিন এরকম ভলিউম কোনোটা আসবে তা কিন্তু না। আমাদের কাজ হচ্ছে ওই 20টা স্টককে ওয়াচ লিস্টে রেখে জাস্ট মনিটর করা। যখন ওই 20টা স্টকের মধ্যে কোনো একটা দুইটা পার্টিকুলার স্টকে এই ধরনের ভলিউম আসবে, শুধুমাত্র তখন ওই স্টকটাতে আমরা এন্ট্রি করব। এর মানে মাসে প্রতিদিন ট্রেড করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজনও নাই। ওইটার মাধ্যমে কখনোই আপনি পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে পারবেন না। আপনার প্রয়োজন হচ্ছে হাই ভলিউম ক্রিয়েট হচ্ছে, স্টকটার মধ্যে স্মার্ট মানি ইনভলভ হচ্ছে, এইরকম কন্ডিশন ফুলফিল হওয়ার পর সেই উপযুক্ত জায়গায় একটা পারফেক্ট এন্ট্রি নেওয়া এবং সেই স্টকটাকে হোল্ড করা। আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে যে দুইটা ভুল কাজ করি, একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে আমরা মনে করি স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, ম্যারিকো এগুলো কিনে 5-10 বছর বসে থাকলে অনেক বেশি গেইন করা যাবে। এটা একটা কমপ্লিটলি ভুল ধারণা। হ্যাঁ, এটার পজিটিভ সাইডও আছে। এটার পজিটিভ সাইড হচ্ছে আপনি যখন স্কয়ার ফার্মা, ব্যাটবিসি, ম্যারিকোর মতো শেয়ার কিনবেন, আপনার নিয়ত থাকতে হবে এই শেয়ারটা আমি সেল করব না। ওইটা হচ্ছে ডিফারেন্ট টেকনিক, যেটা ওয়ারেন বাফেট ফলো করেন। ওই টেকনিক যদি আপনি ফলো করেন, আপনার টার্গেট হবে একটা বড় ডিভিডেন্ড ইল্ড তৈরি করা। আপনি 10-20 বছর ধরে শেয়ার কিনবেন, একটা পর্যায়ে গিয়ে আপনার শেয়ারের অ্যাভারেজ ভ্যালু থাকবে 200 টাকা। ওই সময়ে মার্কেট এই শেয়ারটা থেকে দেখবেন 50 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন, অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড 20-30% পর্যন্ত হয়ে যাবে। আলটিমেটলি আপনি লং টার্মে প্রতি বছর বসে বসে ওই ডিভিডেন্ডের টাকা দিয়ে চলতে পারবেন। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের মেথড। বাট আমরা যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট মনে করি, একটা শেয়ার 3-4 বছর কিনে বিক্রি করে দিব, ওইটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট বলে না। পাশাপাশি যেটাকে আমরা ট্রেডিং মনে করি, আজকে এখানে কিনে T2 দিন বা T3 দিন বিক্রি করে দিব, ওইটাকেও আসলে ট্রেডিং বলে না। ট্রেডিংয়ের মানে হচ্ছে যখন স্মার্ট মানি সেটাকে মার্ক আপ করাবে, অ্যাকুমুলেশন জোন থেকে বের করে ব্রেকআউট করে এটা একটা ডিস্ট্রিবিউশন জোনে যাওয়ার জন্য মানে র্যালি করবে, এই র্যালিতে স্মার্ট মানির সাথে আমরা এন্ট্রি নিব এবং যতদিন পর্যন্ত আমরা দেখব ভলিউম অব্যাহত আছে ততদিন পর্যন্ত আমরা হোল্ড করব, হোক সেটা 3 মাস, হোক সেটা 6 মাস। সাধারণত এইটা কখনো 1 বছরের বেশি হয় না। তার মানে প্রফেশনাল ট্রেডিং অ্যাপ্রোচ আপনাকে বলছে একটা শেয়ারে আপনি এই লেভেলে এন্ট্রি নেন এবং যতদিন পর্যন্ত ভলিউম অব্যাহত থাকে ততদিন পর্যন্ত আপনি স্টকটার সাথে থাকেন, অ্যাভারেজ রিটার্ন হবে 50%। আমি আপনাকে বলে দিচ্ছি, অ্যাভারেজ ট্রেডটার রিটার্ন হবে 50%। আমি আরও কয়েকটা দেখাই, তারপর আর একটু ক্লিয়ার করব। অ্যাপেক্স স্পিনের পরে এখানে আছে সামাতা লেদার। আপনি এই লেভেলেও যদি দেখেন, এইখানে প্রথম এই স্টকটা হাই ভলিউম জেনারেট করছে। আমি চার্টে যাই, চার্টে গেলে আপনি আরও ভালো বুঝবেন। সামাতা লেদার সর্বপ্রথম এই দেখেন, এই যে লাল কালার সবুজ কালার কিন্তু ম্যাটার না। গতকালকে আমি আপনাকে বুঝাইছি যে লাল কালার সবুজ কালার কেন ম্যাটার না, সো ওইটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না।
এইটা হচ্ছে হিউজ ভলিউম, যেই ভলিউমটা বিগত 1 বছরের ভলিউম বার সবগুলোকে ঢেকে ফেলছে। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে এই স্টকটা একটা নির্দিষ্ট জোন ধরে অ্যাকুমুলেশনের মধ্যে দিয়ে চলতেছে, তার মানে এখনো পর্যন্ত এই স্টকটা এই লেভেল পর্যন্ত অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে। আমি আরও বড় অনেক লম্বা অ্যাকুমুলেশন জোন, তার মানে টার্গেট বড় হওয়াটাই স্বাভাবিক। এইবার আসেন, যখন এরকম হাই ভলিউম জেনারেট হইলো, আমরা কি বলছি, আমরা দেখবো এরপরে মার্কেট সেটেল হয় কিনা, নিচের দিকে আস্তে আস্তে সেটেল হয় কিনা। পাশাপাশি এইখানে যেহেতু আপনি অ্যাকুমুলেশন জোন দেখতেই পারতেছেন, আপনি খালি চোখেই দেখতে পারতেছেন যে এই স্টকটার একটা সাপোর্ট জোন আছে এবং সেই সাপোর্ট জোনটা হচ্ছে এইটা, এটা আপনি দেখতে পারতেছেন। দ্যাটস ওয়াই আপনি এখানে এন্ট্রি নেন নাই, এটা খুব বেসিক কমন সেন্স। পাশাপাশি আপনি যদি এখানে মার্ক করে রাখেন তাহলে অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট এখনো হয় নাই। বাট আমার উদ্দেশ্য কিন্তু অ্যাকুমুলেশন জোন ব্রেকআউট হয়েছে কি হয় নাই সেটা না, আমার উদ্দেশ্য হচ্ছে যখনই এরকম ভলিউম আমি দেখব অ্যাকুমুলেশন জোনের মধ্যে থাকাকালীন সময়, তখন এই স্টকটা আমার ওয়াচ লিস্টে চলে আসবে। বুঝাইতে পারছি? যখন আমি দেখবো এরকম ভলিউম হচ্ছে, তখন আমি বুঝবো যে এই শেয়ারটা এখন মৃত শেয়ার না, এই শেয়ারটা এখন জীবিত শেয়ার, এই কারণে এই শেয়ারটা আমার ওয়াচ লিস্টে চলে আসবে। এরপরে যখন আমি দেখলাম এটা সেটেল ডাউন হয়ে আমার সাপোর্ট জোনে আসলো এবং সাপোর্ট জোনে আসার পর আবার গ্র্যাজুয়াল ভলিউম বাড়তেছে, তখন আমি এন্ট্রি প্ল্যান করব। আপনি এখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন, আপনি ফাইনালি ফুল বড় ভলিউম দিয়ে ব্রেকআউট করার পরে এই ক্যান্ডেলেও এন্ট্রি প্ল্যান করতে পারেন। দেখেন এই যে ক্যান্ডেলটা আমি দেখাচ্ছি, এই ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি না নেওয়ার কোনো কারণ নাই। খেয়াল করেন, হিউজ ভলিউম ব্রেকআউট। এবার আপনি যদি এটাকে লম্বা করে সামনের দিকে টান দেন এবং এই ক্যান্ডেলের নিচে স্টপ লস সেট করে রাখেন, এরপরে আপনার কাজ শুধুমাত্র দেখা যে মার্কেটে কতদিন পর্যন্ত ভলিউম অব্যাহত থাকে। যতদিন পর্যন্ত এই লেভেলে ভলিউম অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আপনি স্টকটা ক্যারি ফরওয়ার্ড করে যান। এখানে লাল ক্যান্ডেল হচ্ছে না নীল না সবুজ না কি, কোনো কিছুই জানার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি একটু এক্সপার্ট হন, একটু যদি প্রফেশনাল অ্যাপ্রোচে থাকেন, তাহলে আপনি প্রথম টার্গেট, এই যে এইটা ছিল আপনার প্রথম টার্গেট, এখানে কিছু প্রফিট টেক করে এখানে আপনি কারেকশন ফেস পাবেন, রি এন্ট্রি করতে পারেন, সেগুলো ডিফারেন্ট। আমার কথা হচ্ছে আপনাকে কোন স্টকটা জীবিত শেয়ার এবং কোথায় এন্ট্রি করব এবং কেন এখানে এন্ট্রি করব সেটা বোঝানো। আসেন এরপরের টার্মে যাই, কায়েনকিউ। দেখেন সেম কেস, অনেক দিনের দীর্ঘায়িত ভলিউম পার করে এইখান থেকে ভলিউম জেনারেট করা শুরু হয়েছে। আমি ধরে নিচ্ছি এই বড় ভলিউমে এই বুলিশ ক্যান্ডেল থেকে আপনি এটাকে ট্র্যাক করতে পারছেন, মানে আপনি কিনে ফেলছেন আমি সেটা বলছি না, এই লেভেলে আসার পর এই শেয়ারটা আপনার ওয়াচ লিস্টে ঢুকছে। আমি জাস্ট এইটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে যদি মার্কেট সেটেল ডাউন করে আপনি নিচের দিকে কেনার সুযোগ পাবেন, যদি মার্কেট সেটেল ডাউন না করে এই ক্যান্ডেলের উপরে পরবর্তীতে যে ব্রেকআউটটা হবে, খেয়াল করেন, আমি আবার ওখানে চার্টে চলে যাই, কায়েনকিউ। দেখেন এইখানে খুব একটু বেসিক যদি আপনি ইউজ করা শুরু করেন তাহলে দেখবেন এইখানে একটা ট্রেন্ড লাইন ছিল এবং এই ট্রেন্ড লাইনটা এখানে ব্রেকআউট হয়েছে এই বড় ক্যান্ডেলের মাধ্যমে। সো এই বড় ক্যান্ডেলটা তৈরি হওয়ার সাথে সাথে আপনার এই স্টকটা ওয়াচ লিস্টে চলে আসবে। এরপরে যখন এই বড় ক্যান্ডেলটাকেও ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলের মাধ্যমে, দেখেন ভলিউম কিন্তু ডাবল হয়ে গেছে। সো এই ক্যান্ডেলে আর কোনো হেজিটেশনের কিছুই নাই যে এই স্টকটাতে এখন এন্ট্রি নেওয়া যাবে। আপনি ওই স্টকটার নিচে স্টপ লস ধরে এই স্টকটা হোল্ড করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মার্কেটে ভলিউম অব্যাহত থাকে। আপনাকে আমি বলছি না আপনার স্টকটা ডাবল হওয়া পর্যন্ত এই স্টকটার মধ্যে থাকতে হবে, অন্তত পক্ষে এই যে সাপ্লাই জোনটা আছে, প্রাথমিক সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে। এর আগে আপনি কোনোভাবেই স্টক সেল করতে পারবেন না। এইটা কত দূর পর্যন্ত যাবে সেটা আমার আজকের ভিডিওর টপিক না, বাট আপনি যদি এইখানে 232 টাকাতে এন্ট্রি নিয়ে এইখানে 282 টাকাতেও সেল করে দেন, এখানেও কিন্তু 50 টাকার উপরে প্রফিট রয়ে যাচ্ছে। আপনি এই কাজটা করলেন, কতদিন আপনার সময় লাগলো? 1 মাস, জাস্ট 1 মাস। আমি বলতেছি না আপনি সবসময় কায়েনকিউ এর মতো স্টক ধরতে পারবেন, আমি কথা বলতেছি না, বাট আমি আপনাকে এইটা বলতেছি যখনই কোনো স্টকে এরকম কোনো ভলিউম জেনারেট হবে যেই ভলিউমটা গত 6 মাস 1 বছরের ভলিউমটাকে কমপ্লিটলি ঢেকে ফেলে, সেই স্টকটাকে আপনার ওয়াচ লিস্টে নিয়ে আসেন। এরপর আপনি আপনার টেকনিক্যাল স্কিল যেটা আছে, টেকনিক্যাল অ্যানালিসিস আপনি যতটুকু শিখেছেন সেইটার উপর বেস করে ওই স্টকটার রিবাউন্ড, মানে যখন পুলব্যাক দেয়, একটু কারেকশনে আসে কিংবা নতুন ফেসে ব্রেকআউট করে, তখন আপনি সেটার এন্ট্রি পজিশন খুঁজেন। বাট প্রবলেম হচ্ছে আপনারা এন্ট্রি পজিশন খুঁজেন, ধরেন, কিনেও ফেলেন, কিন্তু তারপরে T2তে প্রফিট হওয়ার কারণে 5-7% প্রফিটে স্টকটা ছেড়ে দেন, আলটিমেটলি 40-50% আপনি প্রফিট মিস করে যান। কায়েনকিউ না, আপনি আসেন রহিম টেক্স,
সেম কেস, এইখান থেকে ভলিউম জেনারেট হয়েছে, এখনও পর্যন্ত ভলিউম অব্যাহত আছে, যদিও এখনও শেয়ারটা মোটামুটি রিস্কি অবস্থায় চলে গেছে, আমি এটা তো আপনাকে এখন কিনতে বলতেছি না, বাট সেম থিং, আপনি এই লেভেলে ভলিউম জেনারেট হওয়া শুরু হয়েছে, দেখেন এইখানকার ভলিউমও বিগত 6 মাসের ভলিউম বারকে ঢেকে ফেলছে, এরপরে এই স্টকটা আপনার ওয়াচ লিস্টে চলে আসবে। দেখেন এইখানে যখন এইভাবে দেখবেন, এই ভলিউমটাই কিন্তু অনেক বড়, এইভাবে দেখতেছেন দেখে এখানে ছোট লাগতেছে, যখন এইখানে ছিল তখন এই ভলিউম বার অনেক বড় ছিল বিগত অনেক দিনের চাইতে। সো এইরকম ভলিউম জেনারেট হওয়ার পর স্পেশালি অ্যাকুমুলেশন জোন, এই যে দেখেন লম্বা একটা অ্যাকুমুলেশন জোন, এখানে অ্যাকুমুলেশন জোনের পরে হিউজ ভলিউম জেনারেট হয়েছে, আপনার ওয়াচ লিস্টে চলে আসছে, এরপরে সেটেল ডাউন হইতে দেন, এখানে ব্রেকআউট করছে, এখানে রিটেস্ট করছে, এইবার যখন এইখানে ভলিউম নিছে তখন কিন্তু হিউজ বড় ক্যান্ডেল দিয়ে দেখেন এই যে ভলিউমটা এবং এই যে ক্যান্ডেলটা, সো এই ক্যান্ডেলে আর কনফিউশনের কোনো কারণ নাই যে এখানে এন্ট্রি নেওয়া যাবে। এইখানে এন্ট্রি নেওয়ার পর পরবর্তী দিন ম্যাচিউর ডেটে প্রাইস কমতেছে, তারপরের দিন ম্যাচিউর হয়ে গেছে, আপনার 7% 8% প্রফিট হয়ে গেছে, আপনি সেল করে দিয়েছেন। বাট আপনার কাজ হচ্ছে গ্র্যাজুয়ালি যতদিন পর্যন্ত ভলিউম অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত স্টকগুলোকে ক্যারি ফরওয়ার্ড করা, হোল্ড করা। আপনি যত স্টক দেখবেন, যত স্টকের প্রাইস বাড়ছে মান্থলি ভিউতে, সবগুলার কেসে আপনি অলমোস্ট মোরলেস সেম ধরনের সিচুয়েশন দেখতে পাবেন। এই স্টকটাও যদি দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে হিউজ ভলিউম দিয়ে সে আপনাকে কনফার্মেশন দিয়ে দিছে এটা র্যালি স্টার্ট হয়ে গেছে, বাট এইটা আপনার ওয়াচ লিস্টে ঢুকে যাবে কখন খেয়াল করেন, এইটা আপনার একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, অ্যাকুমুলেশন জোন চলতে চলতে হঠাৎ করে এই ক্যান্ডেল আসছে, তো এই ক্যান্ডেল আসার পর আপনার মধ্যে আর কোনো কনফিউশন থাকার কথা না। এবার এই ক্যান্ডেলটাকে মার্ক করে এই ক্যান্ডেলের নিচে অথবা এই ক্যান্ডেলের ব্রেকআউটেও যদি আপনি এন্ট্রি নেন, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 20%, এইখান থেকে বর্তমানে যেই লেভেলে আছে এই 2 সপ্তাহের ডিফারেন্সে এইখানেও কিন্তু 20%। প্রবলেম হচ্ছে আমরা ভলিউম দেখলে ভয় পাই, ভলিউম দেখলে ভয় পাওয়াটা যৌক্তিক। যখন আপনি দেখবেন একটা নির্দিষ্ট সময় চলতে 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 এই যে যেমন ধরেন এখন এটা চলতেছে চলতেছে, হঠাৎ করে লাস্টের দিকে যখন হাই ভলিউম চলে আসবে সেটা ভয়ের বিষয়। কিন্তু যখন একদম ড্রাই ভলিউম থেকে, এইরকম ড্রাই ভলিউম অর্থাৎ মৃত শেয়ার থেকে হঠাৎ করে হাই ভলিউম চলে আসবে, দ্যাট মিনস সামথিং ইজ হ্যাপেনিং, বড় কোনো কিছু এই শেয়ারটাকে মুভ করাচ্ছে। সো তখনই আমাদের প্রপার সময় ওই স্টকটার সাথে থাকা, ওই স্টকটাকে ক্যারি ফরওয়ার্ড করা। প্রত্যেকটা স্টক, যতগুলো স্টক আপনি দেখবেন যে বড় মুভমেন্ট দিচ্ছে, সবগুলোর মধ্যে আপনি সেম কেস দেখতে পাবেন। দেখেন বিএসসির এই ক্যান্ডেলের পরে রিটেস্ট, এরপর ব্রেকআউট। আপনি যদি অনেক কনজারভেটিভ হন, আপনি যদি এই দিন না কিনেন, ওয়াচ লিস্টে আনেন, এই দিনও না কিনেন, কি হয় না হয়, রিটেস্ট হলো, এরপরের দিন যদি আপনি এই ক্যান্ডেলেও কিনেন, 106 টাকা থেকে 126 টাকায় চলে গেছে, 20% প্রফিট উইদিন 2 উইকস। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি কোন শেয়ারে আমাদের থাকা উচিত। এখন এই যে আমি ক্রাইটেরিয়া দেখাইলাম, এর মধ্যে এ ক্যাটাগরি আছে, এর মধ্যে বি ক্যাটাগরি আছে, এর মধ্যে এটাও বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এর মধ্যে জেড ক্যাটাগরি আছে, জেড ক্যাটাগরি কি আর আছে, আরেকটা জেড ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরিও আছে। দ্যাট মিনস ট্রেডিংয়ে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরির কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি এ ক্যাটাগরির স্টক কিনেন বা বি ক্যাটাগরির স্টক কিনেন, আপনি মার্জিন লোন পাবেন, আপনার পি রেশিও ঠিক থাকলে আপনি সেটাতে আপনি T+1 ম্যাচিউর্ড হবে। বাট আমরা তো ম্যাচিউর্ড নিয়ে ফোকাস না, আমরা ফোকাস বড় প্রফিট গেইন করার জন্য। সো যখন আমি বড় প্রফিট গেইন করার চেষ্টা করব, এ ক্যাটাগরির স্টকেও কেনার পরে আমার যেই ক্যান্ডেলের নিচে স্টপ লস থাকবে, জেড ক্যাটাগরির এই স্টকটি কেনার পরেও আমার সেই ক্যান্ডেলের নিচেই স্টপ লস থাকবে। সো এই বেসিক জিনিসটা যদি আমরা বুঝি এবং স্টপ লসকে যদি আমরা গুরুত্ব দিতে পারি প্রপার ওয়েতে, তাহলে এই ক্যাটাগরির স্টকটি র্যালি মিস করলে আমাদের যত পার্সেন্ট স্টপ লস হওয়া পসিবল, জেড ক্যাটাগরির স্টকটি র্যালি মিস করলেও আমাদের ঠিক তত পার্সেন্টই স্টপ লস হওয়া পসিবল। আমি আপনাকে বলছি না যে এই অ্যাপ্রোচ ফলো করলে 5টা ট্রেড নিলে আপনি 5টাতেই সফল হবেন। আমি জানি আপনি 5টা অ্যাপ্রোচ ট্রাই করলে 2টাতে সফল হবেন, বাট আমি ধরে নিচ্ছি আপনি 5টা অ্যাপ্রোচ ট্রাই করলে শুধুমাত্র একটাতে সফল হবেন। বাট দ্য ডিফারেন্স ইজ, যখন আপনি 5টা অ্যাপ্রোচ ট্রাই করে 4টা মিস করে ফেলবেন, আপনার স্টপ লসগুলো হবে খুবই ছোট ছোট। বাট যখন আপনি একটা র্যালি এনজয় করতে পারবেন, আপনার প্রফিটেবিলিটা হবে অ্যাটলিস্ট অ্যাভারেজে। যদি এগুলো তো আমি লাইভ দেখাচ্ছি, এগুলো সবগুলো র্যালি তো শেষ হয় নাই, যদি আপনি আরেক মাস পরে এই জিনিসগুলোর রেজাল্ট খেয়াল করেন, তাহলে দেখবেন অ্যাটলিস্ট ভালো মার্কেটের সময় এই কাজটা করলে আপনার র্যালিগুলোর সাইজ হবে 50% পর্যন্ত। এখন রহিমা ফুড ডাবল হয়ে গেছে, এই জন্য আমি রহিমা ফুডের কথা বলছি না। অ্যাপেক্স স্পিন ডাবল হয়ে গেছে, আমি অ্যাপেক্স স্পিনের কথা বলছি না। বাট অ্যাভারেজে বলতেছি, অ্যাভারেজে এই ধরনের স্টকের র্যালির গেইন
50% হয়ে থাকে। সো আপনার কাজ শুধুমাত্র এই স্টকগুলোকে হোল্ড করার চেষ্টা করা এবং ছোট কোয়ান্টিটিতে ট্রেড না নেওয়া। আবারও বলছি, আপনার পোর্টফোলিওতে যদি 20 লক্ষ টাকা থাকে, আপনি যদি প্রপার প্র্যাকটিস করে থেকে থাকেন, আপনার মধ্যে যদি প্রপার আত্মবিশ্বাস থেকে থাকে, তাহলে আপনি 2টা ট্রেড নেবেন। প্রথমে 10 লাখ টাকা দিয়ে একটা ট্রেড নেবেন, বাকি 10 লাখ হাতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই 10 লাখ টাকার প্রথম ট্রেডটা অ্যাটলিস্ট 10% প্লাস প্রফিট ক্রস না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেকেন্ড ট্রেড নিতে পারবেন না। পারবেন না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের ট্রেডের লজিক্যাল টার্গেট কিংবা স্টপ লস না হওয়া পর্যন্ত অন্য স্টক দেখা যাবে না। বাজারে কি হচ্ছে, কোনটা বাড়ছে, কিভাবে বাড়তেছে, কিছুই যায় আসে না। আপনার কাজ শুধুমাত্র আপনার ওই পার্টিকুলার ট্রেডটাতে ফোকাস করা। যখন আপনার ওই ট্রেডটা 10% প্লাস প্রফিটে চলে যাবে, তখন আপনি আপনার স্টপ লসটা নিয়ে আসবেন বাই রেটে। অর্থাৎ এই স্টকটাতে স্টপ লস হওয়ার আপনার আর লসের কোনো সুযোগ নাই। তখন আপনার হাতে থাকা অবশিষ্ট 10 লাখ টাকাও ফ্রি হয়ে গেল। ওই 10 লাখ টাকা থেকে এইবার 5 লাখ টাকা দিয়ে আরেকটা ট্রেড নেবেন, 5 লাখ টাকা ব্যাকআপ হাতে রেখে। সেম কেস, ওইটা যদি স্টপ লস হয়ে যাক, সেই পর্যন্ত 5 লাখ টাকা আপনার হাতেই থাকবে। যদি ওই স্টকটা প্রফিটে চলে যায়, 10% প্লাস প্রফিট হতে দেন, তারপর আপনি নতুন ট্রেডের চিন্তা করেন। দ্যাট মিনস আপনার পোর্টফোলিওতে 2 থেকে 4টার বেশি শেয়ার, ট্রেডিং পোর্টফোলিওতে অন্তত পক্ষে, ট্রেডিংয়ের ক্ষেত্রে পোর্টফোলিওতে 2 থেকে 4টার বেশি শেয়ার রাখার কোনো প্রয়োজন নাই। যদি আপনি রাখতে পারবেন, প্রফিটও করতে পারবেন, কিন্তু দেখবেন দিন শেষে পোর্টফোলিওর ভ্যালু সেই লেভেলে বাড়বে না, কারণ আপনার প্রফিটের পরিমাণগুলো হবে ছোট। লস বড় হইতে পারে, বাট আপনার লস যদি 1 লক্ষ টাকা হয়, প্রফিটটা হইতে হবে 4 লক্ষ টাকা। বাট আপনার লস হচ্ছে 20,000 টাকা, প্রফিট হচ্ছে 30,000 টাকা, আবার লস হচ্ছে 15,000 টাকা, প্রফিট হচ্ছে 22,000 টাকা। এইভাবে ট্রেডিং করলে বছর শেষে আপ ডাউন করতে করতে দেখবেন যে খুবই মিনিমাম লেভেলে একটা গেইন আপনি করতে পারছেন, যেটার জন্য এত রিস্ক নিয়ে আপনি শেয়ার মার্কেটে আসেন নাই। দ্যাট মিনস আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আজকের ভিডিওটা কিন্তু একটু অ্যাডভান্সদের জন্য, যারা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন, যারা টেকনিক্যাল অ্যানালিসিস প্রপারলি ইউটিলাইজ করতে পারেন ইতিমধ্যে, তাদের জন্য। আপনি একদম বেসিক প্রথম মার্কেটে আসছেন, এই ধরনের অ্যাগ্রেসিভ ট্রেড কিন্তু আপনি নিতে পারবেন না। এগুলো অ্যাগ্রেসিভ ট্রেডিং, এবং এই অ্যাগ্রেসিভ ট্রেডিংয়ের মাধ্যমেই শুধুমাত্র পোর্টফোলিও মাল্টিপ্লাই করা যায়। কারণ কথায় আছে, যত পেইন তত গেইন, বা আপনি যত বেশি রিস্ক নেবেন তত বেশি রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে। এটি প্র্যাকটিক্যাল। যখন আপনি স্কোয়ার ফার্মাতে অল্প রিস্ক নেবেন, এটা পড়বেন, আপনি জানেন আপনি গেইনটাও অল্প পাবেন, এটাই স্বাভাবিক। আমি ওই স্টকটা নিয়ে মন্তব্য করতেছি না, ওইটা আমাদের বাংলাদেশের মার্কেটে সবচেয়ে ফাইনেস্ট স্টক, তাতে কোনো সন্দেহ নাই। বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, প্রফিটেবিলিটির পার্সেন্টেজ বাড়াইতে হলে আপনাকে অ্যাগ্রেসিভ ট্রেড করতে হবে, এবং অ্যাগ্রেসিভ ট্রেড করার একমাত্র উপায় হাই ভলিউমযুক্ত শেয়ার, অর্থাৎ জীবিত শেয়ারে আপনাকে ট্রেড করতে হবে। স্ট্রিক্টলি স্টপ লস মেনটেন করতে হবে, স্টপ লস না হওয়া পর্যন্ত ওই স্টক হোল্ড করতে হবে, বিকল্প কোনো স্টক দেখা যাবে না। শর্ট টার্ম কিংবা লং টার্ম নয়, শুধুমাত্র পজিশন ট্রেডিংই পারে আপনার পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে। কেন বললাম কথাটা? যখন আপনি শর্ট টার্ম করবেন, আপনার প্রফিটগুলোর পার্সেন্টেজ থাকবে 5 থেকে 10%-এর আশেপাশে প্রতিটা ট্রেডে, এবং আলটিমেটলি কিছু ট্রেড তো লস হবে, ওই লসগুলোতেও দেখবেন আপনার 5 থেকে 10%-এর আশেপাশে লস হবে। সো দুইটা মিলেমিশে আপনি আলটিমেটলি প্রফিটে থাকলেও পোর্টফোলিও মাল্টিপ্লাই করা কখনোই সম্ভব হবে না। যদি আসেন আপনি লং টার্মের বিবেচনায়, লং টার্মে আমাদের দেশের মার্কেটে কোন শেয়ার কবে বাড়বে, কোন বছর দ্বিগুণ হবে, এটা আগে থেকে প্রেডিক্ট করা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি ডিভিডেন্ডের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে স্কোয়ার ফার্মা সিরিজগুলোতে, মানে ব্যাটবিসি, ম্যারিকো যে সিরিজটা আছে, ওইদিকে যান। ওটা ফাইন অ্যাপ্রোচ, বেস্ট অ্যাপ্রোচ, কোনো সন্দেহ নাই। বাট খামাখা বিভিন্ন স্টক নিয়ে 2-3 বছরের জন্য ইনভেস্ট করে বসে থাকার কোনো মানে নাই। যখন ওই শেয়ারটাতে ভলিউম হয়, এইটা থেকে ভয় পায়েন না যে ওই স্টকটা তো অলরেডি 20% বেড়ে গেছে। ভলিউম হওয়া মানে 20% বাড়ার জন্য না। একটা স্টক যখন অ্যাকচুয়ালি প্লে করায়, তখন ওটাকে 50%, 100%, 200% বাড়ানোর জন্য ওই স্টকে এঙ্গেজ হয় স্মার্ট মানি। আপনি সিপাল দেখছেন, আপনি ফাইন ফুড দেখছেন, খান ব্রাদার্স দেখছেন, এই স্টকগুলো আমরা কিনতে পারি, বাট প্রবলেম হচ্ছে এই স্টকগুলো আমরা রাখতে পারি না। সো এই স্টকগুলো রাখার খুব সিম্পলেস্ট ওয়ে হচ্ছে আপনি ভলিউমের দিকে খেয়াল করেন। যতক্ষণ পর্যন্ত ভলিউম অব্যাহত আছে, মাঝখানের লালগুলো দেখে আপনি ভয় পায়েন না। আপনি পজিশন নেবেন শুধুমাত্র তখন যখন ওই স্টকটা অ্যাকুমুলেশন জোন থেকে বেরিয়ে র্যালি করার জন্য রেডি হয়ে গেছে, অলরেডি হিউজ ভলিউম তৈরি হয়ে গেছে, র্যালি স্টার্ট হয়ে গেছে, তখন আপনি পজিশন নেবেন। এবং যতদিন পর্যন্ত এই স্টকের মধ্যে ভলিউম অব্যাহত আছে, ততদিন পর্যন্ত আপনি পজিশন হোল্ড করে ভলিউম পড়ে গেলে আপনি
পজিশন কাট করবেন, ওটার নাম পজিশন ট্রেডিং, যেটার মেয়াদ 1 মাস থেকে শুরু করে 3 মাস, 6 মাস, 9 মাসও হতে পারে, সাধারণত কখনো 1 বছরের বেশি খুব একটা হয় না। সিম্পল লাইন, মানে লং স্টোরি ইন শর্ট যদি আমি আপনাকে বলি, 3 দিন, 7 দিন, 10 দিনে ট্রেড করা ভুলে যান। লং টার্ম ট্রেডিং বলে কিছু নাই, লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হয় ডিভিডেন্ডের জন্য। শুধুমাত্র পজিশন ট্রেডিং, যেটা শেয়ারের ভলিউম আপনাকে বলে দিবে এখন ঢোকো, আবার শেয়ারের ভলিউমই আপনাকে বলে দিবে এখন বের হয়ে যাও। টাইমটা আপনার আমার হাতে থাকবে না, টাইমটা থাকবে যতদিন পর্যন্ত ভলিউম অব্যাহত থাকে ততদিন পর্যন্ত। আমি একটা সিঙ্গেল স্টকের উদাহরণ দেখিয়ে শেষ করছি। স্টকটা আমার খুব পছন্দের স্টক, এগুলো সরাই দিয়ে, এগুলো দেখলে কনফিউশন ক্রিয়েট হবে। এই স্টকটা দেখে আপনারা মনে করতেছেন যে স্টকটা 25 টাকা থেকে 56 টাকায় আসছে, 200%, অর্থাৎ ডাবলের বেশি বাড়ছে। বাট আমি এই স্টকের মধ্যে আবার নতুন করে এন্ট্রি অপরচুনিটি খুঁজতেছি আমার পার্সোনাল ট্রেডিংয়ের জন্য। কোথায় এন্ট্রি নিব, কবে এন্ট্রি নিব, কী কারণে এন্ট্রি নিব, সেটা আমার মধ্যে আছে, আমার মধ্যে থাকুক। বাট আমি আপনাকে একটা বেসিক জিনিস শুধু দেখাই, দ্য ভলিউম। এই স্টকটা এখন জাস্ট ওয়েব 3-তে আছে। আমি আপনাকে এইটুকু আরও ক্লিয়ার করে দিলাম, এই স্টকটা, এটা ওয়েব 1, এটা ওয়েব 2, এটা ওয়েব 3 চলমান আছে, এখনও শেষ হয় নাই। পুলব্যাক দিবে, কোথায় ঢুকবো, কী করব, সেটা আপনার স্কিল সেটের ওপর, আমার স্কিল সেটের ওপর। ধরেন এইখানে শেষ হইলো বা এইখানেই শেষ হইলো, যখন এটা পুলব্যাক দিবে ওয়েব 4-এ, আমি এই স্টকে আমরা 30 টাকা এন্ট্রি নিয়ে 43 টাকা প্লাস সেল করছিলাম। পরের বার আসলে আমি আর নিতে পারি নাই, আমার ওয়াচ লিস্টে ছিল না। এর পরবর্তীতে যখন স্টকটা যেই কোনো লেভেল থেকে আমাকে এন্ট্রির অপরচুনিটি দিবে, আমি কিন্তু পরবর্তী টার্গেটের জন্য ক্যারি ফরওয়ার্ড করব। আমি বোঝাচ্ছি না এই স্টক কোথায় যাবে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কিচ্ছু না। আমি শুধু আপনাকে এটা দেখাচ্ছি, দিস ইজ দ্য ম্যান যাকে আমি ফলো করতে চাই, এবং সে যেহেতু আছে আমিও থাকতে চাই। ব্যাপারটা এরকম। আবার বলছি, এইটা টিলিলের এন্ট্রি পজিশন না, আবারও বলছি এইটা টিলিলের এন্ট্রি পজিশন না। বাট আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, একটা শেয়ার যখন ভলিউম ক্রিয়েট করে একটা র্যালি শুরু করে, তার উপরের দিকে ওঠার ক্যাপাসিটি কতটুকু আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা যত বড় বড় শেয়ারগুলো বড় বড় র্যালি করছে, সিপার্ল, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, এরকম যত শেয়ার আছে যে 10-20 গুণ হয়েছিল, সেগুলো ব্যাক টেস্ট করেন। আপনারা শুধু ভয় পান যে ওই শেয়ারগুলো এত বাড়ছিল, এরপরে যারা কিনছে তারা সর্বস্ব হারাইছে। এইটা কেন ভাবেন না যে ওই স্টকগুলো কেনার পরে, মধ্যবর্তী লেভেলে কেনার পরে, যারা পুরা র্যালি নেয় নাই, ধরেন ওরিয়ন ইনফিউশন 80 টাকা থেকে 1000 টাকায় গেছে, আপনি 80 টাকা থেকে 1000 টাকায় যান নাই, আপনি 150 টাকায় যাওয়ার পরে কিনছিলেন, আপনি 500 টাকায় যাওয়ার পরে সেল করে দিচ্ছেন, আপনি পুরা র্যালি কোনোদিনও নিতে পারবেন না। আমার পক্ষেও পুরা র্যালি নেওয়া সম্ভব না। বাট যদি আপনি ওই 150 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হোল্ড করতে পারেন, আপনার পোর্টফোলিও কিন্তু 1 বছরে 3 গুণ। সো এই ধরনের হাই ভলিউমযুক্ত জীবিত শেয়ার দেখলে আমরা কেন ভয় পাই আমি সেটা বুঝি না। এই ধরনের হাই ভলিউমযুক্ত জীবিত শেয়ারই শুধুমাত্র প্রফেশনাল ট্রেডিং অ্যাপ্রোচের জন্য প্রযোজ্য। যেই শেয়ারে ভলিউম নাই, সেই শেয়ারে আমি নাই, সেই শেয়ারে আপনাদেরও থাকা উচিত না। যদি আপনি ইনভেস্টর হন সেটা একটা ডিফারেন্ট কেস, বাট ট্রেডিং মানেই হাই ভলিউমযুক্ত শেয়ার। যেই শেয়ারে ভলিউম আছে, দ্যাট মিনস স্মার্ট মানি আছে, ওটা টুডে অর টুমোরো প্লে করবে। বাট হ্যাঁ, উল্টাপাল্টা লেভেলে এন্ট্রি নেওয়া যাবে না। ভলিউমটা যখন আসা শুরু করছে, যেমন এখানে এন্ট্রি খুব ইজিলি বোঝা গেছিলো, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে উঠছিল। আমি কনজারভেটিভ ওয়েতে যাব না, আমি সিম্পল জিনিস আপনাকে দেখাই। আপনি যদি এইখানে ভলিউমের গ্র্যাজুয়াল বৃদ্ধিটা দেখেন, এইখানে খেয়াল করেন, এইখানে প্রথম সবুজ ভলিউমটা আসলো, তার মানে এই যে জোন, এই ক্যান্ডেল, আপনি এই জোনটা মার্ক করেন জাস্ট। এই জোনটা যখন ব্রেকআউট করছে, আপনি যদি তখনও এন্ট্রি নেন, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত কিন্তু 30%-এর উপরে, এবং এটা আবার কারেকশানে আসবে, আবার উঠবে, এটার উঠা এখনও শেষ হয় নাই। বাট মূল কথা হচ্ছে, আপনি এই ধরনের শেয়ারে এন্ট্রি নিলে আপনার যদি টুকটাক ভুলও হয়, বাজার নিজ দায়িত্বে তার আপট্রেন্ডের কারণে আপনার ওই ভুলটাকে সংশোধন করে দিবে। বাট সমস্যা হচ্ছে, আমরা যে কাজটা করি, আমরা সবসময় দেখি একটা শেয়ার অনেক বাড়ছিল, যেমন দুই একটা উদাহরণ দিই, BESCH, বিছাচারি, AIL, EAI, EIL, এগুলো বাড়বে না কমবে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতেছি না। আমি এই স্টকের অ্যানালিসিস করতে বসি নাই। আমার কথা হচ্ছে, এই স্টকটা যখন আপনি ফলো করবেন, আপনি এই সমস্ত লেভেলে এন্ট্রি নিছেন, পারেন নাই, খুব ভালো কথা। এই যে লেভেল হিউজ ভলিউম তৈরি হয়েছে, এরপরে ভলিউমের গ্র্যাজুয়ালি বৃদ্ধি, আপনার উচিত ছিল এইরকম কোনো একটা লেভেলে এন্ট্রি নেওয়া। আপনি নিছেন কি নেন নাই আমি জানি না, বাট আমার কথা হচ্ছে, আমার এন্ট্রি লেভেলে যেই পরিমাণ ভলিউম ছিল, আমার এক্সিট লেভেলে আমি দেখতে পাচ্ছি তার চাইতেও বেশি ভলিউম, এক্সিট লেভেলে তার চাইতেও বেশি ভলিউম। এখন এই শেয়ারগুলোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এইভাবে নামে, আবার একটু এইভাবে ওঠে, ডেড ক্যাট বাউন্স বলে অনেকে, ভি শেপ রিকভারি বলে অনেকে, এইভাবে নামে, এভাবে ওঠে।
এইভাবে নামে এইভাবে উঠে। তো আমরা এই উত্থানটাকে ধরার জন্য খুব আগ্রহী হয়ে থাকি, বাট প্রবলেম হচ্ছে যখন একটা শেয়ার ডাউন ট্রেন্ডে থাকে উইথ হিউজ ভলিউম, আমি সেটাকে খুব বেশি ভয় পাই। কারণ কি, এই শেয়ারটা বাড়বে, এই শেয়ারগুলো থেকে আপনারা প্রফিট করতে পারবেন, বাট প্রবলেম হচ্ছে যদি টাইমিং করতে না পারেন, এই বৃদ্ধিটা আপনি পাইলেন, এখানে হয়তো বা অল্প সময় আপনি 20% পেয়ে যাবেন। একবার যদি আপনি এক্সিট মিস করে ফেলেন, দেখা যাবে, আপনি এখানেই খেয়াল করেন, আমি লাইভ এক্সাম্পল দেই, যখন এই শেয়ারটা পড়া শুরু করছে হিউজ ভলিউম নিয়ে, তখন কিন্তু এইখানে আসার পর যারা কিনছে এইখানে কিন্তু ভালো প্রফিট পাইছে, বাট যদি এই প্রফিটটা নিতে মিস করে থেকে থাকে এই পর্যন্ত পতন। আবার এইখানে যদি কেউ কিনে থাকে এখানে একটা ভালো প্রফিট পাইছে, যদি মিস করে থাকে এই পর্যন্ত পতন। ঠিক আমি বুঝাইতে পারছি আশা করি। আমি আপনাকে বিচেচারি বাড়বে না কমবে মোটেও এটা নিয়ে বক্তব্য দিচ্ছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি একটা স্টক বাড়ার পরে অনেকখানি কমে গেছে, এখন অনেক ডিসকাউন্টেড রেটে পাচ্ছি, এখন তাহলে কেনা উচিত। এটা কমপ্লিটলি মিসকনসেপশন, এটা একটা মিথ, এটা একটা মানে গার্বেজ টাইপের মেন্টালিটি। আপনাকে সবসময় দেখতে হবে কোন স্টকটা আপ ট্রেন্ডে আছে, সেই আপ ট্রেন্ডের পুলব্যাকে আপনি এন্ট্রি নেবেন এবং যতক্ষণ পর্যন্ত ভলিউম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করবেন। যখন এটা ডাউন ট্রেন্ড শুরু করছে উইথ হিউজ ভলিউম, তখন তার ধারে কাছেও যাবেন না। আর একটা সর্বশেষ উদাহরণ দেখিয়ে আপনাকে এই ভিডিওটা শেষ করতেছি। দেখেন এইখানে এই স্টকটা গতকালকে দেখাইছি, বাট আমি আপনাকে বোঝানোর জন্য আবার দেখাইলাম। এই স্টকগুলো নিচে আসছে, আপনি এইটুকু প্রফিটের জন্য এন্ট্রি নিয়েছেন, এই যে আবার নিচে আসছে, এইখানে ট্রেড করা যায়, এটা একটা লম্বা র্যালি। বাট এই যে এগুলা ধরার চেষ্টা করার দরকার নাই। এর চাইতে বেটার হচ্ছে যে স্টকটা আপ ট্রেন্ডে আছে ভলিউম সহকারে, সেই স্টকটা ধরার চেষ্টা করেন। কারণ এগুলো ধরতে গিয়ে আবার হয়তো আপনি এখানে কিনছিলেন, এই সুইং ধরতে পারছেন, ফাইন, এখানে কিনছিলেন, এই সুইং ধরতে পারছেন, ফাইন, আবার নাম ছিল আপনার তাই মনে হয়েছিল, আবার কিনছিলেন, এই সুইং ধরবেন ভেবে পড়ছে যে এখন কি আপনি ঠেকাইতে পারবেন? সো ডাউন ট্রেন্ডে থাকাকালীন যতক্ষণ পর্যন্ত একটা শেয়ার ডাউন ট্রেন্ডে থাকবে সেই শেয়ারকে না বলি, যখন একটা শেয়ার আপ ট্রেন্ডে থাকবে উইথ হিউজ ভলিউম সেইটাকে হ্যাঁ বলি, এবং যতক্ষণ পর্যন্ত ভলিউম অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই স্টকটাকে হ্যাঁ বলি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের কি প্রয়োজন আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছে হয়তোবা ভিডিওগুলো ফ্রিতে পাচ্ছেন বলে মনে হইতে পারে, যেগুলো নর্মাল সবার জন্য তৈরি করা বেসিক, বা এগুলো দেখে কি হবে। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দেই। গতকালকে আপনাদেরকে যে ভলিউম অ্যানালিসিসের ভিডিওটা দিয়েছি একদিন পূর্বে, ওই সেম ভিডিওটাকে আমি আমার টেকনিক্যাল অ্যানালিসিসের যে প্রফেশনাল গ্রুপ আছে, মানে পেইড ট্রেনিং যেটা আছে, সেই পেইড ট্রেনিংয়ের আন্ডারে ওই একই ভিডিওটাকে আমি ভলিউম অ্যানালিসিসের পার্ট 2 হিসেবে অ্যাড করে দিয়েছি। যেই ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সেম ভিডিওটাই তাদেরকে পার্ট 2 হিসেবে অ্যাড করে দিয়েছি। তাহলে আপনি বোঝার চেষ্টা করেন যে এই ভিডিওগুলোর মান কোনোভাবেই কোনো কারণেই প্রফেশনাল ট্রেনিংয়ের চাইতে কম নয়। হ্যাঁ, প্রফেশনাল ট্রেনিংয়ের মধ্যে হয়তোবা এর আরও এক্সটেন্ডেড ভার্সন আপনি পাবেন, আরও নাম্বার অফ ভিডিওর সংখ্যাগুলো বেশি হবে, ক্লাসের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আপনি এডিশনাল পাবেন, বাট ফ্রিতে যেগুলো পাচ্ছেন ভুলেও মনে করেন না যেগুলোর কোয়ালিটি বা এগুলোর ভিতরে যা আছে সেগুলো প্রফেশনাল মানের না। বিনিয়োগ আপনাদেরকে কথা দিচ্ছে এবং কমিটমেন্ট করে যে বিনিয়োগ কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে রাজি না। ফ্রিতে হোক, পেইডে হোক, যেই ওয়েতে হোক, আপনি যা পাবেন, যেই কন্টেন্ট পাবেন, সেটা হবে আপনার জন্য অতীব শিক্ষণীয়। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।